আমি আপনাকে একটা কথা বলি। এই যে একটা তথ্য সন্ত্রাসী পিনাকি যে পশ্চিমা বিশ্ব বসে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায়, 40% মানুষের আপনি ভোটকে ডিনাই করে আপনি আমাদেরকে রাজনীতির বাইরে না রাখবেন। তো মানে মানে এই এটা আপনি যদি এই বাস্তবতা গণতন্ত্র হয় চর্চা ডক্টর করেন। সেলিম মাহমুদ, এত আমি যদি আপনাকে বলি, বাস্তবতা আমি হয় আপনাকে তাহলে কেন এই আমি তিনটি আপনাকে নির্বাচন এভাবে হলো? কেন আপনারা মানে একদম আমি অংশগ্রহণমূলকভাবে তো একটা নির্বাচন দিয়ে কেন শুনেন শুনেন মানে আপনি তো আপনি বহু বছর ধরে টকশো করছেন, আপনি জানেন 14 নির্বাচনে তারা আসেনি, হুম, 18 নির্বাচনে আসলে দায়সেরা গোছের, হ্যাঁ, আনপ্রিপার্ড অবস্থায়। 24 ইলেকশনে তারা আসেনি, হ্যাঁ, তারা তাদেরকে তো আসলো আসার দায়সারা বারবার অবস্থায়। আহ্বান। তাদের অনেক দোষ। তারা আসলে দায়িত্ব নিয়ে বা নির্বাচন বিতর্কিত করবার জন্য তারা এসেছে। এই কথাগুলো তারা বলেছে। এবার আচ্ছা, আমরা আমরা এটা আমার জানি। আমার কিন্তু ডক্টর সেলিম মাহমুদ, কিন্তু রাতে কেন ভোট? কেন ভোটের কারচুপি এত হলো? আমি আপনাকে একটা কথা বলি। এই যে একটা তথ্য সন্ত্রাসী পিনাকি যে পশ্চিমা বিশ্ব বসে বাংলাদেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করতে চায়, পিনাকি যে কথাগুলো বলছে আমি শুনেছি। পিনাকি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সেনাপ্রধানকে হুমকি দিচ্ছে, বলছে তার কথার মূল বক্তব্যটা হচ্ছে যে সেনাপ্রধান যদি সাবধান না হয়, সেনাপ্রধান যদি তার যৌক্তিক যে কাজ করুক, কর্মকাণ্ড যেটা করছেন সেটা যদি স্টপ না করে, তাহলে তাকেও 1975 সালে জেনারেল খালেদ খালেদ মোশাররফ। মোশাররফের যে পরিণতি হয়েছিল সেই পরিণতি ভোগ হবে, মানে সেই পরিণতি অর্থাৎ তাকে হত্যার হুমকি দিচ্ছে। আমি আপনাকে একটা কথা বলব, 1975 সালে জাতির পিতা হত্যাকাণ্ডের পরে সেনাবাহিনীতে এরকম আহ, আন্তর্জাতিক ষড়যন্ত্র চক্রান্তের কারণে কিন্তু 2-3টা গ্রুপ ছিল, সেখানে চেইন অফ কমান্ডের একটা সমস্যা ছিল। সেখানে জিয়াউর রহমান একটা গ্রুপ, খালেদ মোশাররফের একটা গ্রুপ, বা অন্যদেরও বোধহয় সৈনিকদের একটা গ্রুপ ছিল। তো সেখানে খালেদ মোশাররফকে কিন্তু ওই রকম কাউন্টার করতে হত্যাকাণ্ড হয়েছিল। সেটা যারা এই ধরনের উদ্ভট কথাবার্তা আজকে 21 শতকে এসে যারা বলে, সেই সময়ের ঘটনা ছিল একটা কোল্ড ওয়ার পিরিয়ডে। কোল্ড ওয়ার পিরিয়ডে আপনি জানেন সারা পৃথিবীতে এরকম খুন খারাপি হতো। আজকে 21 শতকে এসে কোল্ড ওয়ার নাই, তবে আন্তর্জাতিক ষড়যন্ত্র এখনো আছে পৃথিবীর বিভিন্ন দেশে। তবে জেনারেল ওয়াকারকে নিয়ে যে কথাটা বলছেন, জেনারেল ওয়াকার এই সেই সেনাবাহিনীর প্রধান যে সেনাবাহিনীর একটা সুশৃঙ্খল বাহিনী, সেখানে অতীতের মতো এরকম খুন খারাপি কাউন্টার হয় না, কিন্তু চেইন অফ কমান্ড ফলো করা হয়। অর্থাৎ একেবারে ওই যে জন অস্টিনের একটা কথা আছে, ল ইজ দ্য কমান্ড অফ সভরেন্টি, সবকিছু কমান্ড থেকে আসে, চেইন অফ কমান্ড ফলো করে সেনাপ্রধান। তার অবশ্যই আমি বিশ্বাস করি বাংলাদেশ সেনাবাহিনী তার বাহিনীর উপর তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে, তার প্রতি তার বাহিনীর আনুগত্য আছে, এবং দেশের প্রতি তার আনুগত্য আছে। জি। সেনাপ্রধান এমন কোনো কাজ করবেন না যেটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে। সেনাপ্রধান আর বারবার তিনি যে বলেছেন হুমকি ডক্টর দিচ্ছেন, ইউনূসকে সহযোগিতা করবার কথা। একদম 5ই আগস্টের পর থেকে তিনি বলে আসছেন ডক্টর ইউনূসকে সহযোগিতা করবার কথা, তার সরকারকে সহযোগিতা করবার কথা। সেটা সেটা তিনি তার যে লাস্ট স্পিচটা আমি শুনেছি, তিনি যথার্থই বলেছেন। কারণটা হচ্ছে অনেকে তার স্পিচ নিয়ে নানা রকম কটাক্ষ করছেন। আমি মনে করি তিনি স্বাধীন বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে যে টোনে কথা বলার দরকার তিনি সেটাই বলেছেন। মানে সহযোগিতা করাটাই তিনি প্রয়োজন। সহযোগিতা, শুনেন, সহযোগিতা তিনি তো বলেছেন, সহযোগিতা করেছেন, সরকারকে তো সহযোগিতা করছেন, হ্যাঁ, কিন্তু তিনি নির্বাচনের কথা বলেছেন, ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছেন, হ্যাঁ। তো আমি আপনার সেই তথ্য সন্ত্রাসী পিনাকির কথা যাচ্ছি, যে এরকম সেনাপ্রধানকে যে হুমকি দিচ্ছে অনলাইনে, তারপরে বিভিন্ন, আমি দেখলাম কালকে হাসনাত আব্দুল্লাহ নামে সাবেক ছাত্রনেতা, সে হুমকি দিচ্ছে। আমি মনে করি এগুলো গণতন্ত্রের জন্য কাম্য নয়, দেশের জন্য ভালো নয়। জি, আপনি বলছিলেন দেশে তার মানে যারা অস্থিরতা, সেনাবাহিনীর সাথে আপনাদের কোনো যোগাযোগ সেভাবে হচ্ছে না। তাহলে রিফাইন্ড আওয়ামী লীগের যে প্রস্তাবনাটা আসছে, সেটা কি? রিফাইন্ড আওয়ামী এইটা লীগের যেটি শোনা যাচ্ছে, সাবের হোসেন চৌধুরী, শিরীন শারমিন চৌধুরী, তাপস, ব্যারিস্টার তাপস, হয়তো তাদেরকে নিয়ে একটা চিন্তাভাবনা। এটি আসলে এই ধারণাটা no, কেন? আমি আপনাকে বলি, এগুলো টোটালটাই হচ্ছে এদের বানানো। যে ছেলেগুলো আজকে বাংলাদেশে একটা ইস্যু সৃষ্টি করতে চায়,
তারা আওয়ামী লীগকে বোকা বানাতে চায়। বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সমস্ত আওয়ামী লীগ তার সাথে ঐক্যবদ্ধ। সেখানে এই নামগুলো কোত্থেকে পেল? এই নামগুলো তারা প্রচার করে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করছে যে কিন্তু সেনাবাহিনী তো এটার কোনো প্রতিক্রিয়া দিল না এখনো পর্যন্ত। মানে এটি সেনাবাহিনীর, আপনাকে একটা কথা বলি, সেনাবাহিনী এটা কি একটা পলিটিক্যাল ফোর্স যে প্রতিক্রিয়া দিবে? রাস্তাঘাটের লোক কতজনের কত কিছু বলে। জাতিসংঘের যেমন ভলকার তোর যখন বললেন সেটার একটা প্রতিক্রিয়া ওইটা দিল। ওইটা 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 একটা একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান একটা কথা বলেছে, কিন্তু সেনাবাহিনীকে প্রতিদিন ইভেন ভারতীয় গণমাধ্যমে যখন সেনাবাহিনীর মধ্যে কুয়ের খবর প্রচার করা হচ্ছে সেটার একটা প্রতিক্রিয়া দিচ্ছে। এরকম খবর সেনাবাহিনীকে প্রচার করা হচ্ছে, সেনাবাহিনী রাস্তাঘাটে দখলে থাকছে। না না, শুনেন, প্রতিটা ঘটনায় তো তার প্রতিক্রিয়া দেওয়ার সুযোগ কম, এটা বাস্তবিক করতে। আপনি কি প্রতি মুহূর্তে অনেক, এটা তো একটা গুরুত্ব, একটা প্রপার ইম্পর্টেন্সেরও দরকার আছে। এটা কোনটাকে আপনি কগনিজেন্সে নিবেন, কোনটা আমলে নিবেন, কোনটা নিবেন না। সেনাবাহিনীর কাছে ভবিষ্যতে হয়তো, আমি প্রতিক্রিয়া জানাচ্ছি না, এটা তো তাদের ব্যাপার, তারা যে জানাবে না সেটা তো আমি বলছি না, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে, তাদের কাছে মনে হচ্ছে যে এটা ওরকম গুরুত্বপূর্ণ বিষয় নয়। তবে আমি মনে করি এটা বিষোদ্গার করা হচ্ছে। আর এটা যে কথাটা বলছে যে রিফাইন্ড আওয়ামী লীগ, রিফাইন্ড আওয়ামী লীগ কি? সে আওয়ামী লীগ তো একটা রিফাইন্ড, কি আওয়ামী লীগ কি একটা কমোডিটি? মানে স্পষ্ট আপনি রিফাইন্ড আওয়ামী লীগের ধারণাটাকে একদমই মানে বাতিল করে দিচ্ছেন। মানে এটা কি আসলে গুরুত্বপূর্ণ বিষয় নয়? কারণ আপনি যে পিনাকি ভট্টাচার্যের কথা বলছেন, তিনি যখন বলছেন তখন বঙ্গবন্ধুর বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে, সেনাবাহিনী দাঁড়িয়ে থেকে দেখছে, কিছু করতে পারছে না। মানে তার কথায় অনেক কিছু হচ্ছে, এমনকি সরকার পতনের একটা মূল চালিকা শক্তির মধ্যে অন্যতম হিসেবে তাকে স্বীকৃতি দেওয়া হয়। মানে এই অবস্থানে তিনি আছেন। তিনি যখন এগুলো বলছেন এবং তার প্রেক্ষিতে সেনাবাহিনী দেখেছে, সেনাবাহিনীর সাথে আলাপ হয়েছে, এই বিষয়গুলো একদম প্রকাশ্যে বলছে, এগুলো আসলে গুরুত্বপূর্ণ না? সেনাবাহিনী যদি মিথ্যা হয় এই বিষয়ে একটা প্রতিবাদ জানানোর। দেখুন, আমি আপনাকে বলি, যে সংঘবদ্ধ গোষ্ঠীটা যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে দখল করেছে, তারা কিন্তু, আমি আপনাকে বলি, এই পিনাকিটা হচ্ছে একটা উপলক্ষ। পিনাকে কি দিয়ে, পিনাকি সিদ্ধান্ত কিন্তু এখান থেকে যায়, পিনাকির মাধ্যমে তারা এটা প্রচার করে। কোথা থেকে? আমি মনে করি না যে পিনাকি সে সিদ্ধান্ত দেয়। সিদ্ধান্ত কিন্তু ঢাকাতে যারা এখন ক্ষমতা দখল করেছে তাদের কাছ থেকে যায়। তারা পিনাকিকে বলে, একটা অ্যালায়েন্স আছে, কিন্তু এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে পিনাকি সকল সিদ্ধান্ত দিচ্ছে, সেই সিদ্ধান্ত বাস্তব নয়। সেখানে যদি পিনাকি যদি সিদ্ধান্ত দিত, হোয়াট ডক্টর ইউনূস ডিড, তার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি করেছে, তার পুলিশ বাহিনী কি করেছে? তারা তো একটা রাষ্ট্রে, যে বাড়িতে স্বাধীন বাংলাদেশের জন্ম, যে বাড়িতে 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু সেই বাড়ি থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন, যে সেই বাড়িটা, যেটাকে এটা এখন আর বাড়ি না, এটা একটা মিউজিয়াম, সেই মিউজিয়ামটাকে ঢাক ঢোল পিটিয়ে আপনার জি, একদম দেখেছি, একদম গণমাধ্যমে দেখেছি, এবং তারপর কিছুই করেন নাই, দুটো বিবৃতি দিয়েছেন, আমরা সেটা দেখেছি। কিন্তু আমি আসলে এই প্রশ্নটা আপনার কাছে করছি, মানে কে করবে? মানে আপনি বলছেন সরকার, ডক্টর ইউনূস সরকার কি করেছে, তাই আমি সেক্ষেত্রেই বলছিলাম। না না, কিন্তু আমি আপনাকে কথা বলি, আমি একটা উত্তর দেই। ধরেন পরবর্তী সরকার এসে ডক্টর ইউনূসকে জেলে পাঠালো, বিচার করলো, বা কথার কথা ফাঁসি দিল, এতে কি এই যে শত শত মানুষকে হত্যা করা হলো, এই দেশের অর্থনীতি ধ্বংস করে দেওয়া হলো, আপনি বাংলাদেশ কোথায় ছিল, কোথায় শেখ হাসিনা নিয়ে আসছে? আমাদের এখনকার সর্বশেষ বাজেট ছিল কত? 7,97,000 কোটি টাকা। আপনার ওই ইউএন ফোর্সের কথা বলে না, ইউএন পিস কিপিং মিশনের 23 বছরে মাত্র 23,000 কোটি টাকা, 23 বছরে মাত্র 23,000 কোটি টাকা বাংলাদেশ পেয়েছে ইউএন মিশনে। আর আমার প্রতি বছরের বাজেট 7,97,000 কোটি টাকা। আর কিছু লোক এই দেশটাকে ব্ল্যাকমেলিং করে তারা এই দেশটাকে ধ্বংস করে দিল, দেশের অর্থনীতি শেষ করে দিল। আপনি দেখেন বাংলাদেশে আজকে শত শত গার্মেন্টস ফ্যাক্টরি বসে গেছে,
ঢাকায় অনেক ছোটখাটো সেকেন্ডারি, টার্সিয়ারি অনেক ছোটখাটো কোম্পানি আছে যারা বড় বড় কর্পোরেট হাউসের উপর ডিপেন্ডেন্ট। যেহেতু কর্পোরেট হাউসগুলোর ব্যবসা বন্ধ, সেই ছোটখাটো কোম্পানিগুলোর ব্যবসা বন্ধ, সব দেশটাকে শেষ করে দিচ্ছে। জি। আমি এই অভিযোগগুলো যেমন যারা আপনারা করছেন, করলো এই অভিযোগগুলো তাদেরকে যেমন খুব বিচার করলে অস্বীকার করবার জায়গা নাই। জি, সেলিম মাহমুদ, আমি খুব এটা নিয়ে খুব তর্কে যাচ্ছি না। কারণ আপনি যে প্রসঙ্গগুলো বলছেন, হ্যাঁ, আমরা জানি অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে, বড়, বড় গার্মেন্টস বন্ধ হয়েছে, মানে অনেক মানুষ বেকার হয়ে গেছে। সেই বাস্তবতাগুলো আছে। কিন্তু একই সাথে আপনাদের বিরুদ্ধে যখন অভিযোগ আসছে যে আপনাদের এক এস আলমই লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে তদন্তটা পর্যন্ত সেই আমলে থামিয়ে দেওয়া হচ্ছে। যে তদন্তও করা যাবে না। এই বিষয়গুলো যখন হচ্ছে, আপনারা শোনেন, জি, সেই অভিযোগগুলো আপনারা কিভাবে আমি আপনাকে কাটাবেন? আমি আপনাকে একটা কথা বলি। ওপেন মার্কেট ইকোনমিতে অনেক অনেক বড় বড় কর্পোরেট হাউস থাকে, অনেক বড় বড় ফরেন কর্পোরেট, বড় বড় ব্যবসায়িক গ্রুপ, তাদের ফ্যাসিলিটিস থাকে। প্রথমত এস আলম যে গ্রুপের কথা বলছেন, এটা কি কোনো একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন? সেটা তো না। হ্যাঁ, আমি তর্কের খাতিরে মানলাম, আমি কাউকে ডিফেন্ড করছি না, আবার কাউকে আমি মানে ডিসক্রিশনারি ওয়েতে আমি সাবজেক্টিভলি আমি তাকে ব্লেমও করছি না। আমি একটা আপলিটিক্যাল জায়গায় আছি। আমি বলছি যে পৃথিবীর শুধু বাংলাদেশ না, পৃথিবীর সব দেশেই মার্কেট ইকোনমিতে এরকম কিছু আহ ব্যবসায়িক সম্প্রদায় বা ব্যবসায়িক গ্রুপের জন্ম হয়, সব জায়গায় আছে, ভারতে আছে, অনেক জায়গায় আছে। এখন সেখানে কিছু কিছু স্ক্যাম হতে পারে, এবং কিন্তু তার জন্য সে তো আওয়ামী লীগের কেউ না, সে তো সরকারের কেউ না। আমি আমি ধরে নিলাম, যদি আহ আমি তর্কের খাতিরে যদি বলছি যে হ্যাঁ, তারা যদি অনিয়ম করে থাকে, সেটার জন্য ওয়াই অ্যাজ আওয়ামী লীগ আই শুড শোল্ডার দিস ব্লেম? নো, আমি এটা নোবডি, তারা আমার কেউ না। এর জন্য তো আওয়ামী লীগকে আপনি তাহলে তার দেখুন বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না? মানে কি এমন কারিশমা আছে তার যে তিনি এত টাকা নিয়ে শুনেন চলে যেতে শুনেন পারেন, কোনো ব্যবস্থা ব্যবস্থা নেওয়া যায় না শুনেন তার বিরুদ্ধে? ব্যবস্থা ব্যবস্থা যদি কোনো মামলা হতো, সে মামলা প্রচলিত আইনে দেখুন, যদি কোনো মামলা হতো, সে মামলায় সরকার তো কোনো স্পেসিফিক এলিগেশন কি এসছে মানে যে মিডিয়াতে, বা যে এস আলম এই কাজটা করেছে, সেখানে মামলা হচ্ছিল, সেখানে সরকার ইনফ্লুয়েন্স করেছে, সে মামলা চলবে না, সেটা তো না। এস আলম একটা ইন্ডিপেন্ডেন্ট একটা বিজনেস গ্রুপ, মানে তাকে তারা দ্রুত তাদের আবেদনের অন্যান্য প্রেক্ষিতে বিজনেস তার গ্রুপের নাগরিকত্ব, আহ, তিনি বাংলাদেশের নাগরিকত্ব প্রত্যাহার করেছেন, সেটিও খুব দ্রুত করা হয়েছে। মানে তার জন্য যেন সবকিছু খুব সহজ ছিল। তার বিরুদ্ধে আদালত না বলে দিল তার শোনেন, বিরুদ্ধে তদন্তও করা না যাবে না তার পাচার পাচার না সংক্রান্ত। এটা শোনেন, আমি আমি একটা কথা আপনাকে বলি, সেটার জন্য তো অ্যাজ এ হোল সরকার দায়ী না, এটা কে আমাদের দায়ী? সিস্টেম, আমাদের সিস্টেমে। হ্যাঁ, কে দায়ী? সিস্টেমে আমাদের কে দায়ী? শোনেন, পৃথিবীর ওয়েস্টার্ন ওয়ার্ল্ডেও যার টাকা আছে, সে জুডিশিয়াল সিস্টেমকে, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমকে সে ইনফ্লুয়েন্স করতে পারে, সেটাই তো বাস্তবতা। সারা পৃথিবীতে হয়, আমেরিকাতে হয়। সেটা তাদের কাছে টাকা আছে, তারা হয়তো সিস্টেমকে ম্যানিপুলেট করেছে। হ্যাঁ, কিন্তু তার জন্য পলিটিক্যালি আওয়ামী লীগকে ব্লেম করা যাবে না, এই 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 কথাটা আমি বলছি। হুম। যে কিন্তু সরকার যদি এমন তার যদি প্রতি হতো যে হ্যাঁ, মানে মমত্ববোধ না থেকে যদি বিরূপ থাকতো, তাহলে হয়তো টাকা না, থাকলেও সে কি আমি পার আপনাকে পেত? আমি আমি আপনাকে একটা কথা বলি, ইজ দেয়ার এনি ইনস্ট্যান্স যে সরকারের ইন্ডিপেন্ডেন্ট কোনো বডি তার বিরুদ্ধে, সরকার ইন্ডিপেন্ডেন্ট বডি অনেকগুলো আছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে, সেখানে সরকার হিসেবে বা পলিটিক্যাল অথরিটি আওয়ামী লীগ কোনো বাধা দিচ্ছে? নো, এরকম ঘটনা নাই। শুনেন, যার কাছে টাকা আছে তার সিস্টেমকে ম্যানিপুলেট করতে চায় এবং করেও। এখন যেটা হচ্ছে কি, আমি আপনাকে আসল কথাটা বলি, পৃথিবীর সব দেশে এরকম ইনফ্লুয়েন্সিয়াল বিজনেস গ্রুপ থাকে। এখন আমি বলি যে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে যে রেজিম চেঞ্জের যে বড় ষড়যন্ত্রটা, সেটা তো একটা বললাম একটা প্যাকেজ হিসাবে। সেখানে তো তারা বিজনেস গ্রুপকে কাকে মেলাইন করবে, কাকে আওয়ামী লীগের সাথে মেলাইন করে প্রপাগান্ডা করতে পারবে, ব্যুরোক্রেসিতে কাকে করতে পারে বিচার, এভাবে তো একটা বিভিন্ন রকমের ছক আছে। সেখানে অনেক কিছু হয়েছে, সেগুলো কিন্তু আবার অনেক বেশি আমি মনে করবো যে অপপ্রচারমূলক। মানে আপনি তারপরে আপনারা এখন অন্য প্রশ্ন। আমি তাহলে একটু শেষের দিকে আসি। আপনারা আসলে ফেরার কথা বলছেন। কিভাবে আপনাদের সেই মানে দেশে এসে প্রকাশ্যে দেশে এসে রাজনীতি করা, যেটি আপনারা বরাবর করেছেন, সেটিতে আপনারা এখন কিভাবে আসবেন? সবকিছু মানে যা যা হয়েছে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ, বা এই 15 বছরে অ্যান্টি ইনকামবেন্সি তো থাকেই, সেখানে আপনাদের বিরুদ্ধে যত অভিযোগ, সেগুলোকে অস্বীকার করে কি আপনারা
মানে রাজনীতিতে জনপ্রিয় হয়ে উঠতে পারবেন? আমাদের আমাদের বিরুদ্ধে কি অভিযোগ? আমি আপনাদের আপনাকে বিরুদ্ধে বলি, দুর্নীতির অভিযোগ, আপনাদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ, নির্বাচন, তিনটি নির্বাচন যেখানে জনগণ তাদের প্রাপ্য ভোটাধিকার শুনেন, দিতে প্রয়োগ এবার করতে আমি পারে নাই। আমি আপনাকে আমার কথাটা আপনি শুনেন। যারা আমাদেরকে ফ্যাসিস্ট বলছে, যারা আমাদেরকে বলছে রাজনীতি করতে দেবে না, তাদেরকে বলেন না এটা জনগণের হাতে ছেড়ে দাও। তারা বলে না জনগণের হাতে ছেড়ে দাও মানে কি? এভরিবডি ইজ ফ্রি টু ডু পলিটিক্স। ঠিক আছে, জনগণ যাদেরকে ভোট দিবে তারা আসবে। আওয়ামী লীগকে এত ভয় কেন? আপনার প্রশ্নে উত্তর আছে। আওয়ামী লীগকে এত ভয় কেন? ভয়টা কেন জানেন? ঠিক আছে, যে 3টা নির্বাচন নিয়ে প্রশ্ন, যেটাকে আমি ফর দ্য সেক অফ কন্ট্রোভার্সি, ফর দ্য সেক অফ আর্গুমেন্ট, আমি 3টা নির্বাচন বাদ দিলাম। 14, 18, 24 3টা নির্বাচন বাদ দিলাম। তার আগের যে 4টা নির্বাচন ক্যাটেগরি গভর্নমেন্টের সময় হয়েছিল, অনেকটা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে, সেই 4টা নির্বাচনের ফলাফলটা কি? আমরা প্রায় 40% ভোট, 39 পয়েন্ট সামথিং। সেকেন্ড হাইয়েস্ট কে? বিএনপি, 34.5%। খেয়াল করেন 4টা নির্বাচন এভারেজ। তো আমরা এই প্রায় 40%, সেটা হচ্ছে কি 14 আগের হিসাব, 14 আগের হিসাব 2008 পর্যন্ত। এই 4টা নির্বাচনে এভারেজে আমাদের 40% ভোট। আমি মনে করি পরে আরো কিছু ভোট বেড়েছে। যদি নাও পারে, 40% জনগোষ্ঠী, সিঙ্গেল লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন দ্য কান্ট্রি, তাকে আপনি ফ্যাসিস্ট আখ্যা দিয়ে মানে এই 15 রাজনীতি বছরে করতে কমে নাই, দিবেন না। বেড়েছে। বেড়েছে, বাড়বে। আমার উদাহরণ হিসেবে আমার কনস্টিটুয়েন্সিতে বেড়েছে, নিউট্রালি বলছি আমি, সারা দেশে বেড়েছে। আচ্ছা না বাড়ে, আমি বললাম বাড়বে না। এই আপনার 40% ভোট, 40% মানুষের আপনি ভোটকে ডিনাই করে আপনি আমাদেরকে রাজনীতির বাইরে রাখবেন। এত মানে মানে এই এটা আপনি যদি এই বাস্তবতা গণতন্ত্র হয় চর্চা ডক্টর করেন। সেলিম মাহমুদ, এত আমি যদি আপনাকে বলি, বাস্তবতা আমি হয় আপনাকে তাহলে কেন এই আমি 3টি আপনাকে নির্বাচন এভাবে হলো? কেন আপনারা মানে একদম আমি অংশগ্রহণমূলকভাবে তো একটা নির্বাচন দিয়ে কেন শুনেন শুনেন, মানে আপনি বহু বছর ধরে টকশো করছেন, আপনি জানেন 14 নির্বাচনে তারা আসেনি, হুম। 18 নির্বাচনে আসবে দায়সারা গোছের, হ্যাঁ, আনপ্রিপার্ড অবস্থায়। 24 ইলেকশনে তারা আসেনি, হ্যাঁ, তারা তাদেরকে তো আসলো আসার দায়সারা বারবার অবস্থায়। আমাদের। তাদের অনেক দোষ। তারা আসলে দায়িত্ব নিয়ে বা নির্বাচন বিতর্কিত করবার জন্য তারা এসেছে। এই কথাগুলো তারা বলেছে। এবারে আচ্ছা, আমরা আমরা এটা আমার জানি। আমার কিন্তু ডক্টর সেলিম মাহমুদ, কিন্তু রাতে কেন ভোট? কেন ভোটের কারচুপি এত হলো? রাতে রাতে তো আমরা ভোট করিনি, হুম। আমরা তো এমনি সকালবেলা পাস গিয়ে দেখা করলাম, যাচ্ছে রাতে ভোট বাক্স কেন করব? ভর্তি, ভোটের বাক্স ভর্তি। বিবিসি সাংবাদিক গিয়ে না দেখছেন যে সকালবেলা বাক্স না না, ভর্তি। এটা শতাধিক শুনেন, কেন্দ্রে এই একদম শতভাগ ভোট পড়ছে। no, no, আমি আপনাকে বলি, এই অভিযোগ করছে ঠিক নির্বাচনের পরের দিন। নির্বাচনের দিন কেউ কথা বলেনি সারা দেশে। যদি একসাথে এরকম ঘটনা ঘটতো, কথার কথা আমি বলছি, কেউ একটা ভিডিও করলো না, কেউ একটা ছবি তুললো না, কিন্তু একজন খোদ বিবিসির ইয়াং নির্বাচন সাংবাদিক কমিশনের পরের দিন। ওয়েবসাইটে, দেয়া আছে, হ্যাঁ, আপনি বললে আমি এখনো দেখাতে পারি, যে শতাধিক কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে এবং কত 2 শতাধিক কেন্দ্র বা কত, আমি ঠিক একদম এক্সাক্ট নাম্বারটা বলতে পারবো না, কিন্তু আপনি বললেই আমি বের করতে পারবো। আমি একাধিক অনুষ্ঠানে এটা না, আমি রেফারেন্স আপনাকে দিয়েছি। বলি, আমি 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 কথাটা বলি, এই শুধু এটা বাংলাদেশ নয়, এই পাক ভারতের এই নির্বাচন ইতিহাস যদি দেখেন, এরকম স্থানীয় পর্যায়ে অনেক রিগিং হয়। যে ক্যান্ডিডেট এখন স্থানীয় পর্যায়ে রিগিং হয়ে হয়তো হয়েছে, আপনার আপনার জেনারেল জিয়ার সময় এরকম কি হয়েছিল, আপনার ভোটের যে ধরেন ভোট ছিল সেখানে 6,000, ভোট পড়েছে 7,000, ব্যালট পেপারে ছিল 6,000। তো সেটা তো কোনো কথা না। আমার কথা হচ্ছে যে সেই দেখেন, আহ, আমি আমরা বললাম 3টা নির্বাচনকে, কথার কথা, আমি আমরা ডিফেন্ড করছি আমাদের জায়গা থেকে, আমরা ডিফেন্ড করবোই, সারা জীবন করে যাব। তারপরে আমি আপনার কথায় আসলাম, ঠিক আছে, ওই সেই যারা আমাদেরকে আহ, বলছে যে আমরা রাজনীতি করতে পারবো না, তাদের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে, তোমরা বলছো যে 3টা নির্বাচন কন্ট্রোভার্সিয়াল ছিল, মানলাম, তোমাদের কথাই মানলাম। 3টা নির্বাচন বাদ দিয়ে 4টা নির্বাচনে, যেটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন হয়েছিল, সেটার ফলাফল কি? সেখানে তো আমরা 40% ভোট পেয়েছি। সেই 40%, এই 40% জনগোষ্ঠীকে বাদ দিয়ে আপনি দেশে গণতন্ত্র
করবেন, নির্বাচন করবেন, জি, সেটির কোনো সুযোগ সেটা নাই। কি সেটির কোনো সুযোগ গণতান্ত্রিক? নেই, সেটি স্পষ্ট। এখন ফেসিস্ট তাহলে, তাহলে ফেসিস্ট কে? আমি আপনাকে প্রশ্ন করি, তারাই ফেসিস্ট। আজকে যারা আমাদের মেয়েরা মিছিল করার কারণে তাকে অত্যাচার করছে, নিষ্পেষণ করছে, নির্যাতন করছে, আওয়ামী লীগ করতে দিবে না, কোনো মানুষকে মিছিল করতে দিবে না, জয় বাংলা বলতে দিবে না, ফেসিস্ট কারা? তারাই তো ফেসিস্ট। আপনি সাংবাদিক বুকে হাত দিয়ে বলেন যে প্রত্যেকটা টেলিভিশন হাউস কি করেছে, দখল করেছে চটদল। ফেসিস্ট কারা? আওয়ামী লীগ করেছে? এই যে বাংলা ভিশন কার মালিক কে? বিএনপির নেতা আপনার সাদেক হোসেন খোকা। বিএনপির হাউস ছিল না? অনেক বিএনপি ব্যবসায়ীরা ব্যবসা করে না? আওয়ামী লীগের সকল ব্যবসায়ী, শুধু আওয়ামী লীগ না, আজকে দেশের ব্যুরোক্রেসি ধ্বংস করে দিয়েছে। ব্যুরোক্রেসি কিভাবে চালাচ্ছে জানেন? বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে যারা 10 বছর আগে রিটায়ার করেছে, 7 বছর আগে চুক্তিভিত্তিক নিয়োগ, আউটসোর্সিং। আর যত প্রফেশনাল অফিসার আছে তাদেরকে বের করে দিয়েছে। পুলিশ সার্ভিসে যত নিউট্রাল অফিসার আছে, আমার এক ক্লাসমেট আনোয়ার হোসেন, এডিশনাল আইজি, সে কোনো রাজনীতি করতো না, প্রফেশনাল অফিসার, ফোর্স রিটায়ারমেন্ট। আমার ডিপার্টমেন্টের আমার আরেক ভাইয়ের মতো সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, এডিশনাল আইজি, ভেরি মাচ প্রফেশনাল অফিসার, চাকরি নাই। কত এরকম অফিসার, তারা আওয়ামী লীগ করেন না, ছাত্রলীগ করেন না, কোনোদিন কিচ্ছু না। কেন জানেন? অর্থাৎ তারা এই বাহিনীটাকে শুধুমাত্র বিএনপি জামাতের লোক ছাড়া কেউ থাকতে পারবে না, কাউকে তারা বিশ্বাস করে না। এবং স্বরাষ্ট্র সচিব চুক্তিভিত্তিক, পুলিশের আইজি চুক্তিভিত্তিক, ঢাকার কমিশনার চুক্তিভিত্তিক, সকল আর অসংখ্য অফিসার পলাতক, তার স্টেশনে নাই। এটা তো দুর্ভাগ্যজনক। এই গণতন্ত্র, এই স্বাধীন বাংলাদেশ, এই যে টেলিভিশনে আমি শুনছি, মাঝে মাঝে দেখছি, তারা কি চোখে টিনের চশমা লাগিয়ে রেখেছে কি হচ্ছে? আর আমাদেরকে ফ্যাসিস্ট বলছে। ডক্টর ইউনূস শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সবচেয়ে বড় ফ্যাসিস্ট। এবং এটা পৃথিবীর জন্য একটা দুর্ভাগ্যজনক, এরকম একটা ব্যক্তি শান্তিতে নোবেল পেয়েছে, যিনি গণহত্যার প্রশ্ন দিয়েছেন চোখের সামনে, যিনি একজন শিক্ষক ছিলেন। তিনি যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, আমি সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলাম। তিনি যেখান থেকে চোপড়া গ্রাম থেকে সেই গ্রামীণ ব্যাংকের কাজ শুরু করেছেন, সেই বিশ্ববিদ্যালয়টা সেই গ্রামে অবস্থিত। তার কলিগদের সাথে আমার কথা হয়েছে, আমি সেটা বলছি না, কিন্তু তিনি একজন শিক্ষক হয়ে এরকম গণহত্যাকে তিনি উস্কে দিলেন। তার সামনে জাতির পিতা বঙ্গবন্ধুর ভবন, যেটা মিউজিয়াম, সেটা ঘুরিয়ে দিল। তিনি সেটা করতে দিলেন? করতে দিলেন না, নির্দেশনা দিয়েছে, সেটা তো ইতিহাস বলবে। জি, আমি এটাই বলছিলাম। এরকম অনেক, অনেক মানে এই অভিযোগগুলো যেমন আপনারা করছেন, এরকম অনেক, অনেক অভিযোগ আপনাদের বিরুদ্ধে আছে। আপনারা এখন সেই অভিযোগগুলোকে মাথায় নিয়ে বা অভিযোগগুলোকে অস্বীকার করে আপনারা ফিরবেন কি করে? আপনাদের নেতারা সবাই মূলত বা বড় নেতারা অলমোস্ট সবাই দেশের বাইরে রয়েছেন। আপনারা ফিরবেন কি করে? পরিকল্পনা কি? ফিরবেন কি করে? আমি আমার দেশে যাব, ফিরবেন কি করে? মনে হচ্ছে যেন আমি বিদেশি, আমি দেশে। শুনেন, যারা ওই যে যে ছেলেটা এখন উপদেষ্টা আসিফ, তার ইন্টারভিউ দেখছিলাম, সে বলছে যে 5ই আগস্টের আগে সে আমেরিকান এমবিসিতে যোগাযোগ করেছে, আমেরিকান এমবিসিতে যোগাযোগ করেছে যে পরবর্তী প্রধান উপদেষ্টা কে হবে বা পরবর্তী সরকার প্রধান কে হবে। তো আপনি তো বুঝে নেন যে রেজিম চেঞ্জের কথা বলছি, যে কথাগুলো আমাদের নেত্রী বলে আসছে, যে কথা এখন প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, সেটা তো সত্য, তারাই তো বলছে। আপনারা এখন আমেরিকান কোথায় এমবিসির কোথায় যোগাযোগ কনভারসেশন করছেন সেলিম মাহমুদ? আমরা যোগাযোগ করো, আমরা এদেশের মানুষের উপর আমাদের আস্থা আছে, এদেশের মাটির উপর আস্থা আছে, বঙ্গবন্ধুর যে আদর্শ, সে আদর্শের উপর আস্থা আছে, এদেশের মানুষ সাথে আছি আমরা। আমরা আবার আমরা রাজনীতি শুরু করব, এবং আমরা তো করছি, রাজনীতি করছি। মানে আপনি তাহলে আমাদের আপনারা দেশে ফিরবেন, সেই প্রক্রিয়াটা কি বা কিভাবে যাবেন, কবে যাবেন সেটির এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা বা কোনো এটা পরিকল্পনা আমরা আপনাদের নেই? আমরা আমরা অবশ্যই যাব। এদেশের মানুষ আমাদের জন্য অপেক্ষা করছে। দেখুন, আপনাকে যদি আমাদের আমি নেত্রী, ডিসেম্বর পর্যন্ত একটা পূর্বাভাস দিতে বলি, ডিসেম্বরে নির্বাচন হবে কি হবে না এ নিয়ে কথা হচ্ছে, যদি একটা পূর্বাভাস দিতে বলি, আপনি কেমন দেখেন দেশের রাজনৈতিক পরিস্থিতি? দেশের রাজনীতি শুনেন, রাজনীতি তার গতিপথ, সঠিক পথ বেছে নিবে। আমি এতটুকু বলি, আমি আমার উইজডম দিয়ে বলছি, রাজনীতি তার গতিপথ বেছে নিবে। এটা
কোনো শর্টকাট ওয়ে নাই, তার গতিপথ বেছে নিবে এবং জনগণ তার সঠিক জবাব দিবে। গণতন্ত্র বাংলাদেশে, এই গণতন্ত্র আবার ফেরত আসবে। গণতন্ত্র হত্যা করা হয়েছে 5ই আগস্ট, এবং বাংলাদেশে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার জন্য আহ পৃথিবীর অনেক সভ্য জাতি তারা এই তথ্যগুলো অনেক পরে পেয়েছে। অনেকের সাথে আমরা কথা বলছি, এই তথ্যগুলো, এই যে বাংলাদেশ, আপনি তথ্যের কথা বলছেন, অসংখ্য তথ্য আছে। সারা দেশের বিভিন্ন জায়গায় আহ মানুষকে হত্যা করা হয়েছে, বিশেষ করে আমাদের রিলিজিয়াস জি মাইনরিটিস, বিশেষ করে হিন্দু কমিউনিটির উপর যে অত্যাচার নিপীড়ন, সেটার জন্য সারা পৃথিবীতে আলোচনা হয়েছে। এবং সেখানে কিন্তু শুধু ধর্মীয় সংখ্যালঘু নয়, সবার কথা বলা হয়েছে। এইভাবে যে আপনার রাজনৈতিক কারণে, যে আপনার যে 1950 সালের যে গণহত্যা কনভেনশন, সেখানে তো বলা হয়েছে আপনি যদি কোনো গোষ্ঠী, কোনো গ্রুপ, কোনো সম্প্রদায়কে টার্গেট করে তাকে হত্যা সহ নানা ভাবে নির্মূল করার চেষ্টা করেন, সেটা কিন্তু ক্রাইম এগেইনস্ট পারসিকিউশন, হিউম্যানিটি গণহত্যা। জেনোসাইড। জি, ডক্টর সেলিম মাহমুদ, একদম শেষের দিকে আমি ভাবছিলাম এটি শেষ প্রশ্ন করব, কিন্তু একটা প্রশ্ন মনে হলো একটু জিজ্ঞাসা করে রাখি। যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ড সম্প্রতি একটা মন্তব্য করেছেন বাংলাদেশের প্রসঙ্গে, ইসলামিক টেরোরিজম, ইসলামিক খেলাফত, এই প্রসঙ্গগুলো বলেছেন। একটা কথা হচ্ছে যে তিনি দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেছেন, এরকম কিছু হয়েছে কি? এটা আমি শুনেছি দেখা করেছেন, কিন্তু সেটা এ নিয়ে আহ আমাদের নেত্রীর সাথে আমার কোনো কথা হয়নি। কিন্তু আপনি যেভাবে শুনেছেন আমি শুনেছি, কিন্তু এই নিয়ে আমি কোনো অফিসিয়াল তথ্য আমি জানি না, কিন্তু আমি শুনেছি জি, ডক্টর সেলিম মাহমুদ, বিভিন্ন আমার মনে হয় সূত্রে। আজকে অনেক লম্বা একটা প্রোগ্রাম আমরা করলাম। আপনার কাছে নিশ্চয়ই সামনে আরও অনেক অফিসিয়াল তথ্য আসবে, আপনি নিশ্চয়ই তথ্য সমৃদ্ধ আরও অনেক আলোচনার সুযোগ আপনার সাথে আমি পাবো। অনেক ধন্যবাদ ডক্টর সেলিম মাহমুদ, আপনি যুক্ত হয়েছেন, আমাকে সময় দিলেন অনেকটা। না, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কথা বলতে বলতে কিছুটা উত্তেজিত হয়ে গেছিলাম, আমাকে আপনি ক্ষমা করবেন। একদম না, আপনি ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন। তবে তবে আমি শেষ কথাটা বলি যে বাংলাদেশের জনগণের জন্য আমরা, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মী সমর্থক, আমরা বাংলাদেশকে ভালোবাসি। আমরা এদেশের যা কিছু অর্জন, যা কিছু সাফল্য, এটা কিন্তু জাতির পিতার হাত দিয়ে এবং তার কন্যা শেখ হাসিনার হাত দিয়ে হয়েছে সবকিছু। তো এই জন্য আমাদের নেত্রী অবশ্যই তিনি সঠিক সময়ে আবার দেশে ফিরবেন এবং দেশের মানুষের জন্য, যে দেশকে তিনি আহ ক্ষুধা, দারিদ্র এগুলো অ্যাড্রেস করে ডেভেলপমেন্ট এবং প্রোগ্রেসের জায়গায়, একেবারে উন্নয়নশীল বিশ্বের পিক জায়গায় নিয়ে গেছিলেন, সেই দেশটাকে কিন্তু একেবারে পাহাড় থেকে গর্তে ফেলা হলো। তিনি আবার দেশে ফিরে গিয়ে